নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। বন্ধুরা, আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধ্যে 6টা মানেই রহস্যধারা আপনাদের কাছে নিয়ে আসে হাড় হিম করা কিছু সত্য ঘটনা ও সাথে থাকে আমাদেরই নিজ হাতে লেখা কিছু মর্মস্পর্শী ছোট গল্প। তাই আজ শুক্রবারের এই সুন্দর সন্ধ্যায় আমি আবারও চলে এসেছি আমারই নিজ হাতে লেখা একটি হৃদয় বিদারক ছোট গল্প নিয়ে। বন্ধুরা, গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট আর্জি আপনাদের কাছে রাখতে চাই, আর সেটা হলো, আমি জানি আপনারা আমাদের প্রত্যেকটা এপিসোড খুব মন দিয়ে শোনেন ও দারুণভাবে এন্টারটেন হন, কিন্তু লাইক ও কমেন্ট করতে ভুলে যান। বন্ধুরা, আপনাদের মূল্যবান একটা লাইক আমাদের কাজের ইন্সপিরেশন যোগায়, আর কমেন্টগুলো ছোটোখাটো ভুল ত্রুটিকে শুধরে নিতে সাহায্য করে। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, গল্পে লাইক ও কমেন্ট করতে কৃপণতা করবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম রক্ত ক্ষুধা। গল্পের সময়কাল 80-র দশক। গল্পের পটভূমি হাওড়ার ঘুষুরি। মুকুল তখন সবে 12 ক্লাস পাশ করেছে। তরতাজা এক যুবক, মনে অনেক স্বপ্ন, টিচার হবে, কিন্তু তার স্বপ্ন ফুলফিল করার ওয়েটা তার কাছে বড় আবছা। কি কোর্স করতে হয়, কোথায় ফর্ম ফিল আপ করতে হয়, কোথায় পরীক্ষায় বসতে হয়, কিছুই মুকুলের কাছে ক্লিয়ার ছিল না। যদিও বাড়িতেই সেই ব্যাচ ওয়াইজ স্টুডেন্টদের পড়াতো। অল্প বয়সেই মুকুলের মধ্যে মাস্টারমশাই একটা গুরুগম্ভীর ভাব চলে আসে। ধীরে ধীরে প্রথমে নিজের এলাকায় ও পরে আশেপাশের এলাকায় মুকুল মাস্টারমশাই নামে পরিচিতি লাভ করে। কোচিং সেন্টার চালাতে চালাতেই নিজের গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে ফেলে। আর ওদিকে মুকুলের বাবা মিন্ময় মুখার্জি ছিলেন একজন গ্রাম্য ডাক্তার। বিরাট কিছু আয় না থাকলেও তার দুটো চেম্বারই মোটামুটি পেশেন্ট ছিল। আর মা সুপ্রিয়া মুখার্জি ছিলেন হাউস ওয়াইফ। সুপ্রিয়া দেবীর সবসময় একই চিন্তা, কি করে ছেলেটার একটা ব্যবস্থা করা যায়। ও তো আর 5টা ছেলের মতো মিশুকে নয়, একটু লাজুক টাইপের। যেভাবে মানুষের সঙ্গে মিশতে হয় ও ঠিক সেভাবে মানুষের সঙ্গে মিশতে পারে না। দেখতে দেখতে গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে ফেলল। এতদিনে ছেলের মাত্র একটা বন্ধু, আর সে হলো হরিদেব মাহাতো। সে যাই হোক, মায়ের দুশ্চিন্তা, বাবার ডাক্তারি আর ছেলের একরোখা মানসিকতা ও গাম্ভীর্য নিয়ে মোটামুটি মুখুজ্জে পরিবারের দিন কাটতে থাকে। ঘটনার সূত্রপাত হয় মৃন্ময়বাবুর 3য় চেম্বারটা শুরু করা নিয়ে। মৃন্ময়বাবুর বেশ একটা পেশেন্ট বেস তৈরি হয় হাওড়ার ঘুষুরি এলাকায়, এবং সেখানকার বেশ কিছু পেশেন্ট মৃন্ময়বাবুকে ঘুষুরিতে একটা চেম্বার নেওয়ার জন্য বলেন। সত্যি কথা বলতে গেলে মৃন্ময়বাবু বহুদিন ধরেই মাত্র 10 টাকা ভিজিট নিয়ে চেম্বার চালাচ্ছিলেন, আর নতুন চেম্বারে পেশেন্টরাই ওনাকে বলেছিলেন যে 50 টাকা করে ভিজিট নেওয়ার জন্য। তার একটাই কারণ হলো যে ওই এলাকাটার মধ্যে সেই রকম ভালো কোনো ডাক্তার ছিল না। ওখানে কারো সামান্য একটু জ্বর সর্দি কাশি হলেই মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে হসপিটালে লাইন দিয়ে বসে ডাক্তার দেখাতে হতো। তাই শেষ পর্যন্ত মৃন্ময়বাবু ঠিক করেন উনি ঘুষুরিতে ওনার 3য় চেম্বারটি খুলেই ফেলবেন। যেই কথা সেই কাজ। ঘুষুরির চেম্বারে রোগী প্রতি ভিজিট ছিল 50 টাকা, এবং বেশ জমিয়ে মৃন্ময়বাবু 3য় চেম্বারটি ওখানে চালাতে থাকে। কিন্তু সমস্যার শুরুটা হয় ওখানে যাতায়াত করা নিয়ে। আসলে 2024-এর ঘুষুরি আর 1980 সালের ঘুষুরির মধ্যে অনেক পার্থক্য ছিল। তখন এলাকাটা ছিল অনেকটাই ফাঁকা ফাঁকা, আর একটা বড় মাপের ভাগাড় ছিল। যত রকমের ময়লা আবর্জনা গাড়িতে করে নিয়ে এসে ওখানেই ফেলা হতো। এছাড়া আশেপাশের এলাকার সমস্ত ময়লা আবর্জনা ওখানেই ফেলা হতো। এর সঙ্গে সঙ্গে লোকাল সবজি বাজার থেকে শুরু করে ফল বাজার, মাছ বাজার পর্যন্ত সমস্ত ওয়েস্টেজ ওখানেই ফেলা হতো। আর স্থানীয় কিছু দুস্থ বাচ্চারা ওই ভাগাড়ে ফল মূল বাছাই করে খেত। এই যেমন ধরুন, আমের সিজনে হালকা পচে যাওয়া বা ঝুড়ির হালকা চাপ খাওয়া সমস্ত আমগুলো ফলওয়ালারা ওখানেই যখন ফেলতো, বেশ কিছু দুস্থ বাচ্চাদের মধ্যে নিজেদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। কিন্তু তাদের মধ্যে একটু বড় বাচ্চা যারা থাকতো তারাই বেসিক্যালি খাবারগুলো পেত, আর ছোট ও দুর্বল বাচ্চাগুলো শেষের দিকে পচা আমগুলোকে নিয়ে মুখে দিত আর ফেলে দিত। আসলে পেটে যখন গমগমে খিদে থাকে তখন নিজেদের মধ্যে একটু খাবার নিয়ে মারামারিও হয়ে যেত ওদের মধ্যে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এটাই যে ওই ভাগাড়ের কমসে কম 2 কিলোমিটার আগে থেকেই বিচ্ছিরি একটা পচা ভ্যাপসা গন্ধ বেরোত।
যত কাছে আসতো তত গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে যেত, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই বাচ্চাগুলো কি করে ওখান থেকে খাবার কাড়াকাড়ি করে খেত? ওদের কি গন্ধ লাগে না? ওদের কি গা গুলিয়ে ওঠে না? ওদের কি ঘেন্নাও লাগে না? জানি না কি ধাতুতে গড়া ওরা, বুঝিনি। মাঝে মাঝে ডাক্তারবাবু ওখান থেকে যাওয়ার সময় বাচ্চাগুলোর দিকে তাকালে উনি খুব কষ্ট পেতেন। আহারে, ওরা খিদের জ্বালায় কী সব করছে। কিন্তু যখন রাত্রিবেলা চেম্বার বন্ধ করে যাওয়ার সময় ঘুটঘুটে অন্ধকার আর ওই বিচ্ছিরি পচা গন্ধের জায়গাটা নাকে রুমাল চেপে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করত, ঠিক ওই সময়তেই একটা বাচ্চা রোজ পথ আটকে দাঁড়াতো, কিন্তু খাবার চাইত, পয়সা দিলে নিত। বাচ্চাটির চেহারাটা ছিল ভয়ানক খারাপ। মাঝে মাঝে তো আনমনাভাবে পথ চলার সময় হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার উপক্রম। একেবারে রোগা, হাত পাগুলো একদম সরু সরু, মাথাটা শরীরের তুলনায় অনেকটা বড়, আর সঙ্গে পেটটাও অনেকটা ফোলা, সারা গায়ে ঘা পেঁচড়া ভর্তি, নাক দিয়ে যেন গঙ্গা যমুনার ধারা অবিরত বয়ে চলেছে, আর গায়ের রং মিশমিশে কালো। একবার তাকালে অন্ধকারে ঠিকমতো দেখাও যেত। প্রায় রোজই মিনময়বাবু কিছু না কিছু খাবার ওর জন্য নিয়ে যেত। ও যখন রাস্তা আটকে দাঁড়াতো, ওর হাতে খাবারটা দিয়েই তাড়াতাড়ি পা চালিয়ে ওখান থেকে বেরিয়ে যেত মিনময়। একদিন এইরকমই ঝড় বৃষ্টির দিনে মিনময়বাবু চেম্বারের ছাউনির টিন খুলে ওনারই মাথা ও ঘাড়ের ওপর প্রচণ্ড জোরে এসে পড়ে, এবং এতটাই জোরে এসে পড়ে যে ওনার মাথা ও ঘাড়ের সংযোগে অনেকটা ডিপভাবে কেটে যায়। তৎক্ষণাৎ না হলো ঝড় থামার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা ওনাকে মৃত বলে ঘোষণা করে। মৃন্ময়বাবুর এই আকস্মিক মৃত্যুতে মুখার্জি পরিবারের পুরো শোকের ছায়া নেমে আসে, এবং ছেলে মুকুলের ওপর অনেকটাই দায়িত্ব বেড়ে যায়। এই ঘটনার প্রায় 17 দিনের মাথায় মুকুল বাবার ওই চেম্বারে যাবে বলে ঠিক করে। একে তো চেম্বারের ভাড়া ও অ্যাডভান্স নিয়ে মালিকের সাথে কথা বলার দরকার আছে, এবং তার সঙ্গে ওই ওষুধপত্রগুলো চেম্বারে জমে রয়েছে, সেগুলোরও তো একটা গতি করতে হবে। তাই সেদিন সকালের কোচিংয়ের ব্যাচটা পড়ানোর পর বিকেলেরটা মুকুল ছুটি দিয়ে দেয় আর রওনা দেয় ঘুষুরির উদ্দেশ্যে। এরই মধ্যে ঘুষুরির ওই ভাগাড়ে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ওই এলাকার কিছু কুকুর খুব হিংস্রভাবে ওই বাচ্চাটাকে অ্যাটাক করে এবং ওকে কামড়ে টেনে হিচড়ে মেরে ফেলে। আসলে ও অন্য বাচ্চাদের থেকে অনেকটাই দুর্বল থাকার জন্য সব বাচ্চাগুলো যখন কাড়াকাড়ি করে খাবার খেত, ও তখন দূরে দাঁড়িয়ে থাকতো। তারপর সবাই যখন চলে যেত, তখন ও ভাগাড় থেকে খাবার বেছে নিয়ে খেত। কিন্তু সেদিন পাশে বিয়েবাড়ির খাবার দাবার ওখানে ফেলেছিল, তাই প্রথম থেকেই কুকুরগুলো নিজেদের মধ্যে বড্ড বেশি মারামারি করছিল। আর তার মধ্যেই যখন বাচ্চাটি ওই খাবারের ওপর হামলে পড়তে যায়, কুকুরগুলো ওর ওপর হামলে পড়ে। তো যথারীতি যেটা হওয়ার সেটাই হলো। শেষ পর্যন্ত স্পটেই বাচ্চাটি মারা যায়। এরই মধ্যে পাড়ার লোকেরা দল বেঁধে লোকাল থানায় গিয়ে ভাগাড় ওখান থেকে তুলে দেওয়ার জন্য আবেদন করেন। প্রশাসন থেকে লোক পাঠিয়ে রাস্তার উপরে এসে যাওয়া ওয়েস্টেজগুলো একটু দূরের দিকে সরিয়ে দেয় এবং পুরো এলাকায় গ্যামাক্সিন ছড়িয়ে দেয়, ও তার সঙ্গে ওখানে ময়লা ফেলার জন্য দুটো গাড়ির ব্যবস্থা করে, যেখানে সকলকে অনুরোধ করা হয় যে ময়লা যেন সবাই ওই গাড়ির মধ্যেই ফেলে। কিন্তু লাস্ট 2-3 দিন যাবৎ কিছু অদ্ভুত ঘটনা ওখানকার পথচারীদের সঙ্গে ঘটতে থাকে। এইরকম একটি অদ্ভুত ঘটনার শিকার হয় মিনময়বাবুর ছেলে মুকুল। সে ঘটনাটি ছিল এই রকম। সেদিন মুকুল চেম্বারের মালিকের সঙ্গে টাকা পয়সার কথাবার্তা মিটিয়ে এবং ওষুধপত্রগুলোর একটা ব্যবস্থা করে যখন বাড়ি ফেরার জন্য তৈরি হয়, তখন অলরেডি রাত 9টা বাজে। ও যখন ওই ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছে, তখন অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, পুরো জনমানবহীন। অন্য কেউ হলে যদিও বা একটু ভয় পেত, কিন্তু মুকুল স্বভাবগতভাবেই ভয় ডর কী জিনিস ও একেবারেই বুঝত না এবং পরোয়াও করত না। কিন্তু ঠিক ভাগাড়ের মাঝামাঝি জায়গাটায় ভোটকা পচা গন্ধটা বেশ বেড়ে গেছে বলে মনে হচ্ছিল। এরই মধ্যে মুকুল ফিল করে ওর পেছনে কেউ যেন হাঁটছে। মুকুল ভাবে পেছনে হয়তো ওর মতনই কেউ হেঁটে আসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন পিছন ফিরে তাকালো, তখন দেখে কেউ নেই। শুধু 2-3টে রাস্তার কুকুর মাটি শুনতে শুনতে ওর পেছন পেছন আসছিল।
এবার মুকুল একটু পা চালিয়ে এগোনোর চেষ্টা করে, কিন্তু পেছনে কেউ আসছে সেটা কিন্তু মুকুল একেবারে স্পষ্ট বুঝতে পারে। তাই মুকুল আবারও পিছন ফিরে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। এবার কিন্তু মুকুল একটু ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কে কে ওখানে? সামনে আসুন বলছি। কিন্তু না, কেউ সাড়া দেয় না মুকুলের কথায়। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল সেটা ছিল ভয়ঙ্কর। মুকুল ফিল করে কেউ একজন পিছন থেকে খুব জোরে ওকে ধাক্কা মারল, আর এতটাই জোরে ধাক্কা মারল যে ও ছিটকে গিয়ে ময়লা ফেলার গাড়িটার ওপর গিয়ে পড়ল। একটুর জন্য মুখটাকে বাঁচিয়ে নিল, কপালের বেশ খানিকটা অংশ গাড়িতে ধাক্কা লেগে ফেটে গেল এবং মুকুল কপালে হাত দিয়ে দেখল যে গল গল করে রক্ত বেরোচ্ছে। কিন্তু ওখান থেকে যখনই ও উঠতে গেল, ও দেখল যে উঠতে পারছে না, ওর হাত পাগুলো যেন আশ্চর্যভাবে অসাড় হয়ে গেছে। কিন্তু এবার মুকুল দেখল একটা জীর্ণকায় মিশমিশে কালো দুর্বল একটা বাচ্চা মুকুলের কেটে যাওয়া জায়গাটার মধ্যে মুখ লাগিয়ে চুপচুপ করে নরম ঠোঁটের স্পর্শ দিয়ে রক্তগুলো নিমেষের মধ্যে শুষে খেয়ে নিচ্ছে। ঘটনাটা মুকুলের অদ্ভুত লাগলো। ধীরে ধীরে ওর হাত পা অবশ হয়ে যেতে লাগলো এবং তারপরে আর ওর কিছুই মনে নেই। সকালবেলা রোদের ঝলকানিতে যখন মুকুলের জ্ঞান ফিরল, তখন ও নিজেকে উদ্ধার করলো রাস্তার থেকে বেশ খানিকটা দূরে ময়লার স্তূপের কাছে গাড়ির পিছন দিকে উপুর হয়ে পড়ে আছে। কোনো রকমে উঠে হাঁটতে গিয়ে দেখছে যে শরীরের যেন কোনো শক্তি নেই, মাথাটা ভার হয়ে আছে, প্রচণ্ড তৃষ্ণাতে গলাটা ফেটে যাচ্ছে, বুকের বাঁ দিকটা যেন চিনচিন করে ব্যথা করছে। আরও খানিকক্ষণ পর যখন কপালের সেই কাটা জায়গাটায় হাত দেয়, তখন দেখে ওখানে বেশ বড় সাইজের একটা ঘায়ের মতন হয়ে রয়েছে। অবশেষে ওখান থেকে বাড়ি ফিরে এসে তারপর স্নান সেরে খাওয়া দাওয়া সেরে একটা ছোট্ট ঘুম দেয়। বড়ই আশ্চর্যভাবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মুকুল ওই বাচ্চাটা করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে এবং ওর কাছে সাহায্য চাইছে, ওর কাছে খাবার চাইছে। কিন্তু ও যখন আশেপাশে কোনো খাবার পায় না, তখন নিজের পকেটের কলমটা বের করে নিজেরই হাতের খানিকটা অংশ খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বার করছে এবং বাচ্চাটার মুখের সামনে ধরতেই ঠিক যেভাবে বাচ্চারা দুধ খায় ঠিক সেভাবেই ছুক ছুক করে সে রক্ত খাচ্ছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে মুকুল, জামা কাপড় পরে তৈরি হতে থাকে। কিন্তু ওর মা এসে ওকে জিজ্ঞাসা করে, কি রে, এই তো বাড়ি আসলি, কপালটা কি করে ফাটলো বললি না, এখন আবার কোথায় যাচ্ছিস? কি রে বল, তোর পকেটে ছুরি, ছুরি নিয়ে কোথায় যাচ্ছিস? আরে বল, কোথায় যাচ্ছিস? সত্যি কথা বলতে কি বন্ধুরা, অতৃপ্ত বুভুক্ষু বিদেহী আত্মার তীব্র আকর্ষণে প্রতিদিন এইভাবেই মুকুল ওই ভাগাড়ে যেতে থাকে। জানি না এর শেষ কোথায়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন ছোট গল্প রক্ত ক্ষুধার প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এক নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, জুড়ে থাকুন রহস্যধারার সাথে। ধন্যবাদ, শুভরাত্রি।